এ বিষয়ে আমরা একটু বিস্তারিত তথ্য। গেল সোমবার মালয়েশিয়াতে উন্মুক্ত হয়েছে শ্রম বাজারের দ্বার। এ বিষয়ে আমরা একটু বিস্তারিত তথ্য আমাদের একজন অতিথির সাথে যুক্ত হতে চাই, তার সাথে বিশ্লেষণ, তার মতামত শুনতে চাই, তার বিশ্লেষণ শুনতে চাই। কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের অতিথি মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, দুইটি বিষয়ে জানতে চাবো। প্রথম ধাপে ঠিক কোন কোন খাতের কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে একটু জানাবেন, এবং একই সাথে জানাবেন যে ইমিগ্রেশন এবং ভিসা ইস্যু যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়া আসলে কি কি ধরনের পরিবর্তন আসছে এবার। আচ্ছা, ধন্যবাদ রাবিয়া স্মৃতি। আমি একটু বলে রাখি, 2024 সালে মালয়েশিয়ার বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজারটি আবারই খুলছে এবার। তো এটা যে খোলার কারণে বাংলাদেশিদের জন্য একটা সুখবর। আর যে যে সেক্টর, কয়েকটি সেক্টর আছে মালয়েশিয়াতে শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিক আসার জন্য। প্রথমত কনস্ট্রাকশন, এগ্রিকালচার এবং ফ্যাক্টরিতে, এইগুলোতে অগ্রাধিকার থাকবে বাংলাদেশি শ্রমিকদের আসার জন্য। এবং এই যে আমি একটু কথা বলে রাখি যে বর্তমানে যে মালয়েশিয়াতে বেতন কাঠামো আছে, সেই বেতন কাঠামো অনুযায়ী একজন শ্রমিক ন্যূনতম বেতন 1700 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকার প্রায় 50,000 টাকার মতো বেসিক স্যালারি হবে। তো এখানে একটা কথা উল্লেখযোগ্য যে এই শ্রমবাজার খোলার বিষয়ে এর দুর্নীতির বিষয়টা অনেক দীর্ঘ হলেও 2008 সালে, সরি 2009 সালে সর্বপ্রথম এই শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়, যেটা 2016 সালে 10টি রিক্রুটমেন্ট এজেন্সি লাইসেন্স একটা সিন্ডিকেট গড়ে উঠে শ্রমবাজারটি ওপেন হয়। 2018 সালে সেটা বন্ধ হয়ে যায়। ঠিক একই সিন্ডিকেটের মাধ্যমে আবার 2018 সালে এটা ওপেন হয়, যেটা 2022 সালে এটা 2022 সালে শ্রমবাজারটি ওপেন হয়ে 2023-24 মে মাসে এটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই বারবার যে শ্রমিক আসা এবং শ্রমিকের যে সিন্ডিকেটের মানে বেড়া চালে যে বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এতে আসলে একটা নির্দিষ্ট সংখ্যক প্রভাবশালী এজেন্সি এটা লাভবান হচ্ছে, কিন্তু পাশাপাশি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেসব প্রবাসী, যেসব শ্রমিক আসতে চাচ্ছে তারাই আসলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুঝছে। আর এরপরে মানে মালয়েশিয়াতে যেই সব শ্রমিকগুলো এখন বর্তমানে আছে, আমরা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়াতে শত শত শ্রমিক এখনো কাজ না পেয়ে এবং ভিসা না পাচ্ছে না, যারা গত সর্বশেষ যে কলিং আসছে সেই কলিং এ মালয়েশিয়াতে আসছিল। আসার পরে দেখা গেছে যে এরা কাজ পাচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে অনেকেই জেল খাটছে, অনেকেই বাংলাদেশে রিটার্ন করতেছে, জরিমানা দিয়ে, ন্যূনতম জরিমানা দিয়ে দেশে চলে যাচ্ছে। তো এবার মালয়েশিয়া অবস্থানরত যেসব প্রবাসীরা আছে তারা আসলে আশা করতেছে আবার যদি শ্রমবাজার ওপেন হয়, তো এবার যেন বাংলাদেশ সরকারের কাছে তাদের রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে একটা জবাবদিহিতা থাকে এবং স্বচ্ছতার মাধ্যমে যেন শ্রমবাজারটি ওপেন হয়, এবং বারবার যেন এই শ্রমবাজার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে যেন বারবার বন্ধ না হয়ে যায়। রাবিয়া। মনির, আরেকটি বিষয় যে এই যে রিক্রুটিং এজেন্সির ভূমিকা নিয়ে কিন্তু সবসময় এক ধরনের প্রশ্ন থেকে যায়। আসলে এই স্বচ্ছতা নিশ্চিত করতে, এই এজেন্সিগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে আসলে কি কি উদ্যোগ এবার থাকছে? আচ্ছা, এই রিক্রুটমেন্ট এজেন্সির আসলে মূলত যারা মানে এই যে একটা মনোপলি একটা সিস্টেম চালু করে, যেটা অতিরিক্ত অভিবাসন খরচ ওরা হলো দাবি করে, কিন্তু এটা দুই দেশের সরকারের সমন্বয় থেকে বিগত সরকারে যেমন এই যে বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন গণমাধ্যমে মানুষের প্রবাসী সাংবাদিকরা বিভিন্ন সংবাদ পরিবেশন করছে, এবং সেই সংবাদ পরিবেশন করার কারণে দেখা গেছে কি সেই সব সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হয়েছে এবং তাদের চাকরিও চলে গেছে। কিন্তু সেই সব প্রভাবশালী সেই সব রিক্রুটমেন্ট এজেন্সির বিরুদ্ধে কিন্তু বিগত সরকারের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায় নাই। যার কারণে এবার যদি চালু হয়, তাহলে রিক্রুটমেন্ট এজেন্সি গুলো যেন শক্ত হাতে বাংলাদেশ সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে। যেমন সর্বপ্রথম যেন অভিবাসন যে খরচ, একটা শ্রমিক যে বাংলাদেশে আসবে সেই